স্বাগত ডিভিসি সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায়চৌধুরী। গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর ও আগুনের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এতে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা কর্মসূচি ঘিরে দেখা দিয়েছে উত্তেজনা। এসব বিষয় জানাতে গোপালগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, গোপালগঞ্জের সবশেষ পরিস্থিতি জানাবেন। আমি বলছি যে গোপালগঞ্জে যে পদযাত্রার যে পথসভা, সেই পথসভা যে মঞ্চে, সে মঞ্চে এখন কিন্তু যে মঞ্চ প্রস্তুত এবং স্থানীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু বক্তব্য দিচ্ছেন এবং এখানটা পদযাত্রা কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে যে নিরাপত্তা বলা হয়, সেই নিরাপত্তা বলায় তৈরি করা হচ্ছে। বিশেষ করে প্রবেশ দ্বারগুলো শুরু করে বিভিন্ন যে মোড় রয়েছে গুরুত্বপূর্ণ সেখানটা কিন্তু পুলিশের তল্লাশির চৌকি বসানো হয়েছে এবং এরপরে কিন্তু যে পুলিশের গাড়িতে হামলার ঘটনা করে, যার কারণে যে একটা উত্তেজনা যে বিরাজ করছে, কিন্তু যে সমাবেশের স্থল এখানটা কিন্তু পুলিশের পক্ষ থেকে যে নিরাপত্তা বলা, সেই নিরাপত্তা বলায় তৈরি করা হচ্ছে। আপনার কথা বলে এখানে রয়েছেন, এখানে যে আয়োজক যে রয়েছে তাদের কথা বলবো। কতক্ষণ নাগাদ আপনাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসবে, কখন পতাকা শুরু হবে? ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা রাস্তায় আছেন, তারা নির্ধারিত সময়ের মধ্যেই উপস্থিত হওয়ার কথা এবং আশা করতেছি যে অল্প সময়ের ভিতরে তারা এখানে উপস্থিত হবেন, সেই প্রত্যাশা আমরা রাখছি এই জায়গায়। এবং আজকের আমাদের এই অনুষ্ঠানটি আপনারা অবগত আছেন, আজকে জুলাই পদযাত্রার অংশ হিসাবে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর 3টা জেলায় আজকে তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণ থাকবে। সেই লক্ষ্যে আমরা এইখানে 11টা থেকে ঘোষণা করা হয়েছে, আমরা 11টা থেকে একটা এই সময়ের মধ্যেই আমাদের এইখানের অনুষ্ঠানটি পরিচালিত হবে আর কি, আশাবাদী আমরা। একটা বিষয় থাকছে, নিরাপত্তা বলে দেখছি ভালো, কিন্তু একটা অপ্রত্যাশিত বা একটা গাড়িতে আগুনের ঘটনা, এটা কিভাবে দেখছেন আপনি? এখানে আসলে খুব প্রশংসার একটা বিষয় যে গোপালগঞ্জের প্রশাসন নয়, শুধু সারা বাংলাদেশের প্রশাসনই এদেশের মানুষের জনগণের নিরাপত্তার জন্য যেভাবে ভূমিকা রেখে যাচ্ছে সেটা খুব প্রশংসনীয়। তারই অংশ হিসাবে আজকে গোপালগঞ্জে আমরা দেখেছি যে প্রশাসনের ভূমিকা খুবই প্রশংসনীয় এবং একটি ঘটনার কথা আপনি যেটা বলেছেন সেটা আসলে আমাদের এই প্রোগ্রামে কোনো ধরনের ইফেক্ট পড়বে বলে আমরা মনে করি না, কারণ সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা ছিল, সেটা নিয়ে আসলে আমরা কনসার্ন, আমরা চিন্তিতও না। ধন্যবাদ আপনাকে। এবং প্রশাসনের যে নিরাপত্তা বলে, সেই নিরাপত্তা বলা কিন্তু এখানটায় যে মঞ্চ রয়েছে সন্তোষ প্রকাশ সব মিলিয়ে কিছুক্ষণের মধ্যে হয়তো বা এই পথসভা শুরু হবে কেন্দ্রীয় নেতৃত্বের যোগদানের মধ্য দিয়ে। এটাই ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল, ধন্যবাদ। আবু সাইদের মৃত্যুবার্ষিকী ঘিরে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রংপুর থেকে মাজেদ মাসুদ এবং সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রথমেই যাব রংপুরে মাজেদ মাসুদের কাছে। মাসুদ, মৃত্যুবার্ষিকী ঘিরে কি কর্মসূচি রয়েছে আর চার উপদেষ্টার আসার কথা ছিল, তারা এসেছেন কিনা বিস্তারিত জানাবেন। সুনন্দা, যারা আসলে আজকের অনুষ্ঠানে যে উপদেষ্টা বৃন্দ যোগ দেওয়ার কথা রয়েছে তারা আসলে এরই মধ্যে এসে পৌঁছেছে। কিছুক্ষণ আগেই আমরা দেখেছি আবু সাইদ জাদুঘরের যে স্মৃতিফলক সেটি উদ্বোধন করা হয়েছে, একই সাথে আবু সাইদ স্মৃতিস্তম্ভ এবং আবু সাইদ স্ট্রিট স্ট্যাম্প মেমোরি, এই তিনটের নামফলক উদ্বোধন শেষে উপদেষ্টা মণ্ডলীরা এই মুহূর্তে আলোচনা সভা অনুষ্ঠানে যোগ দিয়েছে। এই আলোচনা সভা অনুষ্ঠানে আজকের যে সৌন্দর্য বা যেভাবে এটি সাজানো হয়েছে, অর্থাৎ এখানে যারা শহীদ পরিবার রয়েছেন, শহীদ পরিবারের প্রতিনিধিরা মঞ্চে বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করেছেন এবং আবু সাইদের পিতা মকবুল হোসেন তিনি প্রধান অতিথি হিসেবে মঞ্চে আসন গ্রহণ করেছেন। আর উপদেষ্টা মণ্ডলী সহ অন্যান্য অতিথিবৃন্দ তারা কিন্তু দর্শক সারিতে আসন নিয়েছেন। আজকে তারা যেটি বলছেন যে সকাল 7:30 আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এবং বিশেষ দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়েই কিন্তু এই দিবসের শুভ সূচনা হয়েছে। এরপরে একে একে শোক র্যালি হয়েছে, কালো ব্যাস ধারণ করেছেন এবং শোক র্যালিতে আমরা লাল কালোর একটি আবহ দেখেছি এবং এর পরপরই তারা যে আবু সাইদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করে এখন আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। এই আলোচনা সভা থেকেই হয়তো আবু সাইদের স্বপ্ন পূরণের যে যাত্রা সেটি হয়তো শুরু হয়ে যাবে এবং এরই মধ্যে সেটি বাস্তবায়নও শুরু হয়েছে। কথা বলতে চাই বিভাগীয় কমিশনার জনাব শহীদুল ইসলামের সাথে, একটু জানতে চাই আবু সাইদ যে স্বপ্ন লালন করে আত্মদান দিয়েছেন সেই স্বপ্ন পূরণের যাত্রাটা কতটা আসলে এগিয়ে গেল? ধন্যবাদ আপনাকে। আজকে আপনি যেমনটি বলছিলেন, আবু সাইদকে আমরা ইতিমধ্যেই গ্লোবাল হিরো হিসাবে স্বীকৃত হয়েছে, সবাই তাকে গ্লোবাল হিরো হিসাবে চেনে। আজকের এই দুঃখ ভারাক্রান্ত দিনে আবু সাইদকে আমি স্মরণ করছি জুলাই অগাস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আপনি যেমনটি বলছিলেন, আবু সাইদ যে স্বপ্ন নিয়ে আত্মাহুতি দিয়েছে সেই স্বপ্নের পথে আমরা ইতিমধ্যেই ধাপে ধাপে অনেক দূর এগিয়ে এসেছি, যার নেতৃত্বে আছে আমাদের বিশ্ববরেণ্য এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে সম্মানিত রাষ্ট্রনায়ক
আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তার নেতৃত্বে ইতিমধ্যেই আমরা আবু সাঈদের স্বপ্ন বাস্তবায়নে অনেক দূর এগিয়ে গিয়েছি বলে আমরা মনে করি এবং তারই ধারাবাহিকতায় রংপুর বিভাগীয় কমিশনার এবং সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে আমি আবু সাঈদের স্বপ্ন পূরণের যাত্রাটা শুরু হয়েছে এবং আবু সাঈদের আদর্শ লালন করে আগামীতে এগিয়ে যেতে চান। একটু আপনার কাছে জানতে চাই, আবু সাঈদের প্রথম শাহাদাত বার্ষিকী পালিত হচ্ছে ঠিকই, তার হত্যার বিচার কতটা এগিয়ে গেল এবং যে পর্যন্ত বিচারিক কার্যক্রম চলছে তাতে আসলে আপনি সন্তুষ্ট কিনা? আমরা আবু সাঈদের এই 1 বছর শাহাদাত বার্ষিকী উপলক্ষে যে অনুষ্ঠান করছি, তার পরিবার, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা সবাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিকট আমরা দাবি জানাচ্ছি এই শহীদ আবু সাঈদের হত্যাকারীদের বিচার আশু তারা নিয়ন্ত্রণ করে এবং যারা দোষী সাব্যস্ত তাদেরকে আইনের আশ্রয় নিয়ে তাদের মানে বিচার কাজ শুরু করতে পারে। আমরা কথা শুনছিলাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শওকত আলীর কাছে। তিনি যেটি বলছেন যে দ্রুত আবু সাঈদ হত্যার বিচার যেমন তারা দেখতে চান, একই সাথে যারা অপরাধী তাদেরকে যেন দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হয়। একটু পরেই আসলে এখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা রয়েছে, তারপর বিকেল 5:30টায় বিশেষ দোয়া মাহফিলের মধ্য দিয়ে আজকের এই শাহাদাত বার্ষিকীর প্রথম বর্ষপূর্তির যে প্রথম দিনের অনুষ্ঠান সেটির আনুষ্ঠানিকতা শেষ হবে। তো সুনন্দা, আমরা দেখছি 4 উপদেষ্টা তারা বসে আছেন, কিছুক্ষণ পরে কথা বলবেন, নতুন কি বার্তা আসছে নিশ্চয়ই সেটি আপনার মাধ্যমে ডিবিসির দর্শকদের আমরা জানাতে পারবো। সুনন্দা। মাজেদ, ধন্যবাদ আপনাকে। এদিকে চলে যাচ্ছি সিলেটে সহকর্মী প্রত্যুষ তালুকদার কাছে। প্রত্যুষ, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজন পালন করা হচ্ছে, কি কি আয়োজন দেখছেন আপনি, বিস্তারিত জানাবেন। আমি এখন রয়েছি ক্যাম্পাসে। কিছুক্ষণ আগে অর্থাৎ সকাল 10টা থেকে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং প্রশাসনিক কর্মকর্তা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ অন্যান্য যারা কর্মকর্তা রয়েছেন, শিক্ষকরা রয়েছেন, তাদের কিন্তু বিপুল সংখ্যক উপস্থিতি ছিল এবং এখন কিছুক্ষণ পরে মিনি অডিটোরিয়ামে জুলাই শহীদদের স্মরণে একটি আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়াও দিনব্যাপী আরও কয়েকটি কর্মসূচি রয়েছে, বিশেষ করে বাদজোহর দোয়া মাহফিল রয়েছে এবং এছাড়াও সন্ধ্যায় আসলে আলোকচিত্র প্রদর্শনী রয়েছে। তো এখানে আসলে শিক্ষার্থীদের মধ্যে আমরা দেখেছি সকাল থেকেই এই বিষয়টি নিয়ে তারা আলোচনা করছেন, অনেকে স্মৃতিচারণ করছেন যারা জুলাই আন্দোলনে যুক্ত হয়েছিলেন, একদম সামনে থেকে ছিলেন বা বিভিন্ন প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা সময় দিয়েছেন এবং এই আন্দোলনে নিজেদের আসলে একদম বুলেটের সামনে বুক পেতে দিয়েছেন, এমন বীর অনেকেই রয়েছেন। এবং বিশেষ করে বলতে চাই 18 জুলাই কিন্তু শহীদ রুদ্র সেন সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তিনি কিন্তু শহীদ হন এখানে পুলিশের গুলি খেয়ে পালাতে গিয়ে। তো একজন সেই সময়কার একজন আন্দোলনকারীর সাথে কথা বলবো, একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো, জানতে চাইবো তার আসলে আজকের দিনে তার অনুভূতির কথা একটু জানাবেন। আজ তো দিনব্যাপী বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনারা অনেক কর্মসূচি নিয়েছেন, একটু ছোট্ট করে বলবেন আপনাদের আজকের অনুভূতিটা। অসংখ্য ধন্যবাদ। আজকে হচ্ছে 16ই জুলাই, আমাদের জুলাই শহীদ দিবস। শহীদ দিবস উপলক্ষে আমাদের জাতীয়ভাবে আমাদের আজকে এই দিবসটি পালিত হচ্ছে। তো আজকে আপনারা জানেন যে 14ই জুলাই রাতে যখন তুমি কি আমি কি রাজাকার স্লোগান দিয়ে বের হয়, তার পরবর্তী সময়ে এই আন্দোলনটা পুরো দেশব্যাপী ছড়িয়ে পড়ে। পরবর্তীতে আমরা এই কথাটাই বলবো যে 16ই জুলাই এই দিন বাংলাদেশে মানে সিলেটে সবচেয়ে বেশি মানুষের সমাগম হয় এবং এই আন্দোলনটা ব্যাপকভাবে সিলেট ব্যাপী ছড়িয়ে পড়ে। অসংখ্য ধন্যবাদ। নিশ্চয় শুনছিলেন একজন শিক্ষার্থী বলছিলেন তার সেই অভিজ্ঞতার কথা। এই আজকের দিন থেকেই কিন্তু আসলে আবু সাঈদ শহীদ হওয়ার সময়টা, সেই খবর যখন হয় তখন থেকেই আসলে আন্দোলনের ব্যাপ্তি কিন্তু বিস্ফোরিত হয় সারা সিলেট জুড়ে। তো সবকিছু মিলিয়ে আজকে নানান ধরনের আচার অনুষ্ঠান এবং শোক এবং শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে দিনটি পালন করা হচ্ছে। প্রত্যুষ, ধন্যবাদ। ফিটনেসবিহীন যানবাহন সড়কে রেখে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয় বলে জানিয়েছে বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে লিফলেট বিতরণে অংশ নিয়ে তিনি এই কথা বলেন। মেয়াদোত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে অভিযান চলছে জানিয়ে তিনি বলেন, সড়কে শৃঙ্খলা এবং নিরাপত্তা ফিরিয়ে আনতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি বলেন, আবু সাঈদের অবদান দেশের মানুষ আজীবন মনে রাখবে। আমাদের সড়কে অনেক প্রাণ ঝরে যাচ্ছে, সুতরাং এক্ষেত্রে আমাদের কিন্তু কোনো বিকল্প নেই। এই বিষয়ে সরকার সহ আমাদের মালিক সমিতি এবং আমাদের শ্রমিক ফেডারেশন সকলে মিলে পুরনো বাস এবং ট্রাকগুলোকে এই রাস্তা থেকে সরানোর জন্য আমরা যুগপৎ আন্দোলনে শরিক হচ্ছে সকলে মিলে।
একাত্তরের মহান মুক্তিযুদ্ধে সংগঠিত মানবতা বিরোধী অপরাধে ফাঁসির সাজাপ্রাপ্ত মোবারক হোসেনের আপিল শুনানি শুরু হয়েছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 6 সদস্যের আপিল বেঞ্চে আজ সকালে এই মামলার শুনানি ফের শুরু হয়। মামলার নথি থেকে জানা যায়, হত্যা, নির্যাতনের মতো যুদ্ধাপরাধের দায়ে 2014 সালের 24 নভেম্বর মোবারককে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন তিনি। ট্রাইব্যুনালের বলা হয়, মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, লুণ্ঠন সহ একাধিক মানবতা বিরোধী অপরাধে জড়িত ও নেতৃত্ব দিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়া রাজাকার কমান্ডার মোবারক। যুদ্ধের পর তিনি আওয়ামী লীগ ও জামায়াতের রাজনীতিতে জড়িত ছিলেন। তবে 2011 সালে তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে ময়মনসিংহ জেলায়। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন রয়েছে ময়মনসিংহে, এবং ময়মনসিংহ একটি বিভাগীয় শহর হওয়া সত্ত্বেও ময়মনসিংহের বিভিন্ন সংকট, সমস্যা এবং সম্ভাবনার কথা যদি তুলে ধরি, সংকটের কথাই কিন্তু আমরা বারংবার সবচেয়ে বেশি শুনতে পাচ্ছি। এবং সেই সংকট এবং দুর্যোগের ভেতরে সবচেয়ে বড় একটি দুর্যোগ হলো এখানের দুর্ভোগ, হলো এখানের যাতায়াত এবং সেই যোগাযোগ ব্যবস্থা নিয়ে যদি জানতে চাই, আমরা বর্তমানে রয়েছি ময়মনসিংহের যে রেল স্টেশন রয়েছে সেই রেল স্টেশন প্রান্তরে, এবং রেল স্টেশনে কিন্তু আমরা বিভাগীয় শহর উপলক্ষে যতটুকু আসলে সুযোগ সুবিধা থাকা দরকার, আমরা সেই ধরনের তেমন কোনো সুযোগ সুবিধা কিন্তু দেখতে পাচ্ছি না, অবকাঠামোগত কিংবা যাত্রী সেবার ক্ষেত্রেও। প্রথমে আসলে এলাকাবাসীর কাছ থেকে জানতে চাই যে এমনি প্রতিনিয়ত যখন যাতায়াত করা হয়, কেমন দুর্ভোগের শিকার হতে হচ্ছে আপনাদেরকে? এখানে প্রতিনিয়ত ভোগান্তি হচ্ছে। দেখা যায় আপনার বয়স্ক মহিলারা বা বাচ্চার মারা যখন ট্রেনে উঠে বা নামে, সেক্ষেত্রে হয় কি, দেখা যায় প্রত্যেকটা বগিতে কিন্তু একজন করে স্টাফ আছে। স্টাফদের কাজটা হলো যাত্রীদের সহযোগিতা করা। দেখা যায় আপনি উঠতে গেলে ব্যাগ থাকে, অনেক কিছু থাকে, ঠিক মতো উঠতে পারতেছেন, এটা কিন্তু তোলা বা যাত্রী নামার ক্ষেত্রে একটা স্টেশনের ট্রেন কিন্তু নির্দিষ্ট সময় থাকে, সেই সময়টা পার হলে ট্রেন কিন্তু চলবে, এর মধ্যে উঠতে পারছে, যাত্রী নামছে বা একটা সাইড মেনটেন করছে না। তো এটা কিন্তু একটা চরম ভোগান্তি। অনেক সময় দেখা যায় বয়স্ক মহিলার থাকে সাথে ব্যাগ বা অনেক কিছু জিনিসপত্র থেকে নিয়ে নামতে পারে না, ওনারা যদি নামতে চায় অনেক সময় ব্যাগ রেখে নামতে চায়। এমন গত বছর আমার এমন হয়েছিল, আমার ওয়াইফ আসার সময় একটা ব্যাগ রেখে, হয় উনি নামবে না ব্যাগ নিয়ে নামতে পারে না। সেক্ষেত্রে আসলে ট্রেনে কিন্তু খুব কম সময় স্টেশনে দাঁড়ানোর ক্ষেত্রে আমাদের বিভিন্ন ভোগান্তি হচ্ছে। তবে তার পাশাপাশি যদি টিকিট নিয়েও জানতে চাই, টিকিট কাটার ক্ষেত্রে আসলে কোনো ভোগান্তির শিকার হতে হচ্ছে? টিকিট ভোগান্তির ক্ষেত্রে ময়মনসিংহ বলবো চরমভাবে ভোগান্তি পাচ্ছে। কেননা ময়মনসিংহ বিভাগীয় শহর হিসেবে একটা আন্তনগর ট্রেন আশাই করতে পারে, কিন্তু যদি দুঃখের বিষয়, লোকাল ট্রেনও নেই ময়মনসিংহের। সবগুলোই ময়মনসিংহ থেকে দূরে, জামালপুর থেকে আসছে, নেত্রকোনা থেকে আসছে। আমরা সহজ.com এর মাধ্যমে টিকিট কেটে থাকি, কিন্তু দেখা যাচ্ছে আমাদের যখন পিক আওয়ার যেগুলো আছে, সকালে ঢাকা যাচ্ছি বা রাতে ঢাকা থেকে আসতেছি, ওই সময়গুলোতে আমরা যখন টিকিট কাটতে যাই, দেখা যাচ্ছে উইদিন 5 মিনিটের মধ্যেই টিকিটগুলো শেষ হয়ে যাচ্ছে। আমার আসলে খুবই কষ্টের বিষয়, এবং আমরা চাচ্ছি, ময়মনসিংহের মানুষের প্রাণের দাবি যে ময়মনসিংহ স্টেশন থেকে একটা আন্তনগর ট্রেন চালু হোক ঢাকার উদ্দেশ্যে। অবশ্যই সেক্ষেত্রে আন্তনগর ট্রেনের কথা যখন বলা হচ্ছে, ট্রেনের শিডিউল নিয়েও আমরা জানতে চাই। ট্রেনের শিডিউলের কথা আপনি বলছিলেন কিছুক্ষণ আগে, বিভিন্ন ট্রেনের হয়তোবা সময় অনেক দূরত্ব রেখে ট্রেনের শিডিউলটা আসলে কেমন এখানে? আসলে আমি যাতায়াত করি সাধারণত, আমার বাসা হচ্ছে জামালপুর থেকে যাতায়াতের বিষয়টা হচ্ছে রাত 3টায় যমুনা এক্সপ্রেস, তারপরে সকাল 7:30টার দিকে ব্রহ্মপুত্র এক্সপ্রেস, তারপরে বিশাল লম্বা একটা গেপ, দুপুরে একটা কমিটার নামে একটা ট্রেন আছে, সেটার পরে 4টের দিকে আন্তনগর ট্রেন তিস্তা এক্সপ্রেস। তো এইখানে বিশাল একটা গ্যাপ। যদি আমরা লাস্ট এভাবে, তারপরেই আবার অগ্নিমিনা, তারপরেই জামালপুর এক্সপ্রেস। এই জামালপুর এক্সপ্রেসে যদি আমরা ঢাকায় যাই, সেক্ষেত্রে ঢাকায় যাইতে দেখা যায় যে 2:30-3টা বেজে যায় অনেক সময়। তো ওই টাইমে আসলে আমরা গন্তব্যস্থানে যাওয়ার জন্য আমাদের জীবনের একটা রিস্কই থেকে যায়, যে স্টেশনে নামলাম, সেখান থেকে অনেক যাওয়া খুব কষ্ট হয়ে যায়। তার মধ্যে এই জন্যই আমরা সকাল দেখা যাচ্ছে 7টা থেকে বিকাল 4টার মধ্যে কোনো আন্তনগর ট্রেন নেই। আসলে ট্রেনের সময়গুলোর দূরত্ব অনেক বেশি হয়ে যাওয়া, এবং তার পাশাপাশি কিন্তু একটার পর একটা ট্রেন চলে আসার কারণেও কিন্তু তারা বিভিন্ন দুর্ভোগের শিকার হচ্ছেন, এবং স্থাপনাগত বিভিন্ন দুর্ভোগের শিকার হচ্ছেন এখানকার যারা প্রতিনিয়ত যাতায়াত করছেন ময়মনসিংহবাসী। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন থাকবে ময়মনসিংহে, এবং পরবর্তীতে আবারও যুক্ত হয়ে জানাবো অন্য কোনো দুর্ভোগ কিংবা দুর্দশার কথা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি সত্ত্বেও যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ তথ্য নিশ্চিত করেছে ক্রেমলিন। পশ্চিমাদের সামরিক জোট নেটোর পূর্ব দিকে সম্প্রসারণ স্থগিত ও ইউক্রেনের নিরপেক্ষতা সামরিক বাহিনী সীমিত করা সহ বেশ কিছু শর্ত মেনে নেয়ার আগ পর্যন্ত রুশ বাহিনী ইউক্রেন অগ্রসর হতে থাকবে বলে জানিয়েছে ক্রেমলিনের কর্মকর্তারা। পশ্চিমা চাপ সামলানোর মতো পুতিনের যথেষ্ট অর্থনৈতিক ও সামরিক সক্ষমতা রাশিয়ার রয়েছে বলেও জানান তারা। এদিকে রাশিয়ায় ইউক্রেনের হামলা চালানো উচিত নয় বলে মন্তব্য করেছেন ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপে এমন মন্তব্য করেন ট্রাম্প। যুদ্ধ ও হত্যাযজ্ঞের অবসান ঘটাতে ট্রাম্প বদ্ধপরিকর বলেও জানিয়েছে হোয়াইট হাউস। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।